আকাশে কালো মেঘ জমে আছে, প্রকৃতি কেমন ঘুমট বেঁধে রয়েছে। অন্ধকার ছেয়ে গেছে চারপাশ, কেমন যেন নিস্তব্ধতা। আকাশের দিকে তাকালেই বোঝা যায় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ঝলে ভিজে যাবে। বালিকণাগুলো আজকে আরশির মন খারাপ করলো। আরশি যেন পরিবেশের সাথে মন খারাপ হয়। সেদিন পরিবেশ ম্লান হয়ে থাকে, সেই দিনই নিয়ম করে মন খারাপ হয় তার। আজ অবশ্য মন খারাপ হওয়ার একটা বিশেষ কারণও আছে। আরশির আজ প্রথম বিবাহ বার্ষিকী, কিন্তু এই বিশেষ দিনটি নিয়েও কেউ যেন আগ্রহ প্রকাশ করছে না। কেনই বা করবে? সবাই তো আর অবসর নেই। আরশি অন্য কারো কাছ থেকে কিছু আশা করছে না, শুধু চেয়ে আছে তার স্বামীর দিকে। যার সাথে বিগত একটা বছর কাটিয়েছে সে কিছু বলছে না। কেন বলছে না সেটাও আরশি আজ করতে পারে, কিন্তু কাউকে কিছু বলে না, কারণ সে জানে কাউকে কিছু বলে লাভ নেই। শুধু শুধু অন্য মানুষগুলোকে চিন্তায় ফেলা ছাড়া আর কিছুই না। আরশির স্বামীর নাম আরফান, একটি প্রাইভেট কোম্পানিতে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত। সারাদিন অফিসে কাজ সেরেই ব্যস্ত থাকে। অবসর বলতে গেলে রাতটুকুই। সারা রাত ব্যস্ত সময় পার করার পর রাতে এসে ক্লান্ত শরীরে নিয়ে বউয়ের সময় দেওয়ার মতো মন মানসিকতা থাকে না। সপ্তাহে একদিন ছুটি থাকে, এই ছুটির দিনটিও পার করতে হয় ব্যস্ততার মাঝে। পরিবারের জমে থাকা কাজগুলো করতে হয় ছুটির দিনে। আরফান মধ্যবিত্ত ঘরের সন্তান, আর সবার মতো আকাশের চুম্বী স্বপ্ন নেই তার। থাকলেও পূরণ হবে না সে ভালো করেই জানে। মধ্যবিত্তদের সমস্যা একটাই, তারা বড় কিছু করতে পারে না, আবার ছোট লোকের মতো চলতে পারে না। মধ্যবিত্ত সংসারে থাকে দুঃখ, সাথে সুখের হাতছানি। সুখে ছুতেই সারাটা জীবন কেটে যায়। সুখের পিছনে ছুটতে ছুটতে একের পর এক জুতা ক্ষয় হয়ে যায়, তবুও থামে না ছোঁয়ার স্বপ্ন। একরাশ স্বপ্ন নিয়ে ঘুমোতে হয় মধ্যবিত্তদের। আরশির সংসারে সুখ নেই, সারাক্ষণ একাই কাটাতে হয় তাকে। কেমন যেন একাকিত্ব আচ্ছন্ন করে তাকে সারাক্ষণ। সব সময় বিষণ্ণতায় কাটতে হয় তাকে। আরফানেরও ইচ্ছা হয় আরশির সাথে সময় কাটাতে, কিন্তু পরিবারের জন্য সেই ইচ্ছাই থেকে যায়। আরফানের বাবার হার্টের সমস্যা, দুইবার হার্ট অ্যাটাকও করেছে। ডাক্তার বলেছে হার্টে রিং পরাতে হবে, কিন্তু রিং পরানোর মতো সামর্থ্য আরফানের নেই। তাই সেই সারা দিন পরিশ্রম করে টাকার জন্য। তার বাবার হার্ট রিং পরাতে হবে, না হলে বাবাকে বাঁচানো যাবে না। আরশিকেও পরে সময় দেওয়া যাবে, যদি দেরি হয় তাহলে বাবাকে বাঁচানো যাবে না। আরফান ইদানিং অনেকটা শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে ছুটতে ছুটছে টাকার পেছনে। অনেকটা টাকা দরকার, না হলে যে তার বাবাকে বাঁচানো যাবে না, বাবা বাবা বলে ডাকা যাবে না। বাংলাদেশে এই একটা সমস্যা, যে কোনো চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার দরকার। যার টাকা নাই তার কোনো চিকিৎসাও নেই। এটাই যেন আমাদের দেশের একটা রীতিতে পরিণত হয়েছে। আরফানের বাবার এখন একটাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তাই অফিস সেরে সে চলে যায় তার বাবার কাছে। অন্যদিকে আরশি বাড়িতে একা একা থাকে, কারোর সাথে কথা বলে না। সারাক্ষণ জানলার পাশে বসে অপলক তাকিয়ে থাকে। দীর্ঘ এক সপ্তাহ হাসপাতালে থাকার পর আজ আরফানের বাবার ডিসচার্জ দিলেন হাসপাতাল কর্মরত ডাক্তার, এবং সাথে বলে দিলেন খুব তাড়াতাড়ি যেন রিং পরানো হয়, না হলে আবার অ্যাটাক হতে পারে। আরফান ডিসচার্জ পেপার বুঝে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে তার বাবাকে। গত এক সপ্তাহ হাসপাতাল আর অফিসে দৌড়াদৌড়ির কারণে একটু সময় দেওয়া হয় না আরশিকে। তাই আজ আর দেরি করলো না আরফান, চলে গেল তার রুমে। আরশি বিছানায় বসে আছে, চৌকাঠে পা দিয়েই আরশির দিকে অপ্রস্তুত দৃষ্টিতে মেলে ক্ষণকাল তাকিয়ে রইল সে। আরফানের শব্দ শোনায় আরশি বিছানা থেকে উঠে জানলার পাশে চলে গেল। উত্তরের জানলাটা ধীরে ধীরে খুলে দিল সে। এক ঝলক দমকা বাতাসে ছুটে এসে আলিঙ্গন করলো তাকে। আর সেই শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ল হাতের উপর। নিকষ কালো চুলগুলো ঢেউ খেলে যাচ্ছে, কানের দুজোড়া বাতাস সে দুলছে। তখনই পিছন থেকে আরফান এসে বাহু ডোরে আবদ্ধ করল আরশিকে। পরদিন রাতের আঁধার কেটে যায়। যখন সকাল হলো তখন আরশি গোসল সেরে আরফানকে ঘুম ভাঙালো। এই যে উঠুন, অনেক বেলা হয়েছে, আজকে অফিসে যাবেন না? ঘুম ঘুম চেয়ে যেন আবারও খেই হারালো আরফান। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ভেজা চুল উকি দিচ্ছে, যেন জোনাকির আলো আর রাতের তারা একটু একটু করে শরীরের স্পর্শ করাতে ব্যস্ত হয়ে পড়ছে। ভেজা চুলে আরশিকে আরো বেশি ভালো লাগছে, সাক্ষাৎ দেবীর মতো। আরশি আর ডাক দিল,
কি হলো, এভাবে কি দেখছেন? অপ্রস্তুত হয়ে আরফান উত্তর দিল, কিছু না। উঠুন, আর দেরি করলে অফিস সময় শেষ হয়ে যাবে। কিছু না বলে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল আরফান। ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াহুড়া করে অফিসের জন্য বের হয়ে গেল সে। যাওয়ার আগে আরফান তার বাবাকে এক পলক দেখে যায়। কাল রাতে ঘুমোতে দেরি হওয়ার জন্যই সকালে উঠতে দেরি হয়েছে। অফিস সময় অলরেডি পার হচ্ছে। এভাবেই চলতে থাকে কিছুদিন। আরফান আর আরশির ভালোবাসা গাঢ় হতে থাকে। এখন আরফান আরশির জন্য নিয়ম করে একটা গোলাপ নিয়ে আসে। মাঝে মাঝে বৃষ্টিস্নাত দিনে বকুল ফুলের মালা নিয়ে আসে। বকুল ফুলের শুভ্র গান রুম ভরে যায়। আরশি সারাক্ষণ আরফানের অপেক্ষায় বসে থাকে। কখন আসবে আরফান? তার ভালোবাসায় জড়িয়ে থাকতে চায় সারাক্ষণ। কিছুদিন যাওয়ার পর হঠাৎ আরফানের ফোনে কল আসলো। আরশির কল। স্বাভাবিকভাবেই সেই কলটা রিসিভ করলো। রিসিভ করে হ্যালো বলতে আরশি চিৎকার দিয়ে বলে উঠল, আরফান, তুমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসো। বাবা কেমন যেন করছে। কয়েক সেকেন্ডের জন্য আরফান যেন স্তব্ধ হয়ে গেল। আরশির এই কথা বলেই ফোন রেখে দিল। ফোন রাখার পরপরই তাড়াহুড়া করে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আরফান বাবাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার পরেই ডাক্তার বলে, আপনার বাবার হার্ট অ্যাটাক করেছে, ওনাকে ইমিডিয়েট এনজিওগ্রাম করাতে হবে। কিন্তু এনজিওগ্রাম করাতে তো অনেক টাকার দরকার। আরফানের কাছে এই পরিমাণ টাকা তো তখনও ছিল না। কিন্তু কি করবে ভেবে পাচ্ছিল না। একরাশ চিন্তা মাথার ভিতরে ভর করছে। কপাল বেয়ে ঘাম পড়ছে আরফানের। আরশি ঠিক তখনই পাশে এসে বসে। চোখ জোড়া পানিতে টলটল করছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে আরফানকে বলছে, আচ্ছা, আমাদের বিয়ের স্বর্ণগুলো অযথা আলমারিতে পড়ে আছে, এইগুলো বিক্রি করে বাবার চিকিৎসা চালানো যায় না? পরেরটা পরে ভাবা যাবে। আরফান আরশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কতক্ষণ, যেন এই দৃষ্টিতে কোনো পাপ নেই। অমায়িক দূরে চোখ তাকিয়ে আছে। আবার আরশি বলে, কি হলো, এইভাবে তাকিয়ে না থেকে সময় নষ্ট করছেন কেন? আরফান অন্যমনস্ক হয়ে উত্তর দেয়, না, তোমার এসব বিক্রি করব না, দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারে কিনা। হাসপাতাল থেকে বেরিয়ে আসে আরফান। কিছু ভেবেই একটা প্রাইভেট ব্যাংকে চলে যায় সে। মোটা অঙ্কের একটা লোন নেয় ব্যাংক থেকে। কাউকে কিছু না জানিয়ে এই ডিসিশন নেয়। হাসপাতালে সব বিল পরিশোধ করে ডাক্তারকে বলল, আপনারা এনজিওগ্রাম করান, রিং লাগানোর ব্যবস্থা করেন। এনজিওগ্রাম করানোর পর আরফানের বাবাকে নিয়ে যাওয়া হলো। আরফান আর আরশি হাসপাতালের করিডোরে বসা। কখন শেষ হবে সেই পরীক্ষার অপেক্ষায়। সময় যাচ্ছে, অপেক্ষার ক্ষণ যেন শেষ হচ্ছে না। আরফান আর আরশির চেহারা চিন্তার ছাপ। প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছে কি হবে। অপেক্ষার প্রহর শেষে 4 ঘন্টা পর বেরিয়ে আসলো ডাক্তার। সারা মুখ ম্লান করে শুধালেন, আপনার বাবাকে বাঁচানো সম্ভব হয়নি। রিং পরানোর সময় উনি গত হয়েছেন। আপনাকে আরও আগেই বলেছিলাম, আপনি অনেকটা দেরি করে ফেললেন। উই আর সরি। এই কথাগুলো বলেই চলে গেলেন। বুকের ভিতরে আচমকায় একটা কাঁপুনি ধরে উঠল আরফানের। শরীরের রোমগুলো খাড়া হয়ে গেছে। দু চোখ থেকে গাল বেয়ে পানি পড়ছে হাসপাতালের ফ্লোরে। আরশি পিছন থেকে কাঁধে হাত রেখল আরফানের। অবাক চোখে তাকিয়ে আছে। সেও কি বলবে ভেবে পাচ্ছে না। ভিতরে ভিতরে কোকড়াচ্ছে সে নিজেও। যাকে গত 1 বছর যাবৎ বাবা বলে ডেকেছে, তাকে আজ থেকে আর বাবা বলে ডাকতে পারবে না। যাকে নিজ হাতে খাইয়েছে, তাকে আর খাওয়ানো হবে না। এইসব চিন্তায় তারও চোখের কোণে জল জমেছে। একটা স্ট্রেচারে করে সাদা কাপড়ে মোড়ানো একটা মানুষকে আরফানের সামনে নিয়ে আসা হলো। আরফানের সামনের মানুষটি আর কেউ নয়, তার বাবা। কিছুক্ষণ আগেও যিনি বেঁচে ছিলেন, কথা বলেছিলেন, কিন্তু তিনি এখন মৃত। এখন শুধু বাবা বলে ডাকা হবে না, বাবার লাশ বলে সম্বোধন করতে হবে। এত কিছু ভাবতে পারছে না আরফান। বারবারই তার মনে হচ্ছে, আমি নিজেই আমার বাবাকে মেরে ফেলেছি। আমি আগে কেন লোনটা নিলাম না? আগে কেন টাকার ব্যবস্থা করে বাবার চিকিৎসা করলাম না? এমন হাজারো প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে আরফানের। মধ্যবিত্ত পরিবারের সদস্যদের এভাবে হয়তো বিনা চিকিৎসায় মারা যেতে হয়, এরকম অনেক প্রশ্ন মাথায় করে বাবার লাশ সৎকার করলো সে। বাবার লাশ সৎকার শেষে বাসায় এসে মলিন মুখে নিয়ে বসে আছে সে। বারবার তার বাবার কথা মনে পড়ছে। মাকে হারিয়েছিল সেই ছোটবেলায়, তারপর আপন বলতে তার বাবাই ছিল। কিন্তু আজ সেই বাবাকেও মাটিতে শায়িত করেছে সে। নিজের ব্যর্থতার কাছে বলে দিয়েছে বাবাকে।
এইসব চিন্তা করতে করতে মাথা ধরেছে আরফানের। গতকাল সারাটা রাত দু চোখ এক করতে পারেনি সে। বিছানায় দেহটা এলিয়ে দিয়ে মাথাটা বালিশ রাখতেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো। ব্যথার যন্ত্রণায় চোখ দুটি লাল হয়ে আছে। আরশি রান্না শেষ করে আরফানের মাথার কাছে এসে বসলো। কপালে হাত রাখতেই শিউরে উঠল আরশির শরীর। কপাল পুড়ে যাচ্ছে। মানুষের শরীর এর আগে এত গরম দেখেনি সে। যদি ডিম এনে কপালে ছেড়ে দেওয়া হয় তাহলে ডিম পোস্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে কি করবে ভেবে পাচ্ছে না সে। তাড়াতাড়ি করে এক বালতি পানি এসে মাথায় ডালতে শুরু করে। আরফানের চোখ বন্ধ, গলা দিয়ে শুধু ঘোঙানির শব্দ আসছে। আধা ঘন্টা পানি দেওয়ার পর একটু হুঁশ ফিরেছে আরফানের। চোখ মেলেছে সে। আরশির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আরশির চোখের পানি গাল বেয়ে আরফানের গালে পড়েছে। আরফান চেয়ে থাকলো কতক্ষণ, কিছু বুঝে উঠতে পারল না সে। আরফানকে চোখ খুলতে দেখে আরশি যেন আকাশ হাতে পাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি একটা নাপা ট্যাবলেট এনে দিল আরফানের মুখে। আরফান কিছু না বলে সুবোধ বালকের মতো ট্যাবলেটটা গিলে ফেলল। এরপর জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? তুমি এত অস্থির কেন? কাঁদছো কেন? তুমি এখনো কিছুই বুঝছো না। তোমার গা জ্বর ফুলে যাচ্ছে। আধা ঘন্টা তোমার হুঁশ ছিল না। এখন কি একটু ভালো লাগছে? হ্যাঁ, তবে মাথাটা ব্যথা করছে খুব। আচ্ছা তাহলে ঘুমাও, আমি মাথা টিপে দিচ্ছি। আচ্ছা। আরশির মাথার কাছে বসে মাথা টিপে দিল অনেকক্ষণ। হঠাৎ খেয়াল করলো আরফান ঘুমাচ্ছে, গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম ভাঙলো পরদিন সকালে। আরশি এখন বসে আছে মাথার পাশে। চোখ মেলে তাকাতেই আরশির মুখ দেখতে পেল সে। একজোড়া লাল চোখ তাকিয়ে আছে তার দিকে। চোখের নিচে কালি জমে গেছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আরফান আবার চোখ বন্ধ করে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে প্রশ্ন করলো, তুমি রাতে ঘুমাওনি? ঘুমিয়েছি। মিথ্যা কথা বলছো কেন? মিথ্যে না, আপনার পাশে বসে ঘুমিয়েছি। কেন? বাদ দিন তো, আপনাকে অসুস্থ রেখে আমি ঘুমাবো কি করে? উঠুন, ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা রেডি করছি। আজকে কি অফিসে যাবেন? অফিসে যাব না। আচ্ছা, তোমাকে নাস্তা রেডি করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি নিচ থেকে কিছু নিয়ে আসি। আপনার পকেটে টাকা নেই, আমি দেখেছি। আর কত দেনা করবেন? আমি রেস্ট নিয়েছি যান। আরফান আর কিছুই বলতে পারল না, শুধু নিজের প্রতি ঘৃণা বাড়তে থাকলো তার। ফ্রেশ হয়ে এসে নাস্তা সারলো। নাস্তা সেরে আরশিকে বলে বেরিয়ে পড়ল সে। এক আকাশ চিন্তা নিয়ে হাঁটছে আরফান। পকেটে টাকা নাই, অন্যদিকে পাহাড় সমান লোন নিয়েছে ব্যাংক থেকে। বাবার চিকিৎসায় সবগুলো টাকা খরচ হয়ে গেছে, কিন্তু বাবাকে বাঁচানো গেল না। ঘুরে ফিরে একই চিন্তা তার, মাথায় ঘুরপাক খাচ্ছে। কেরানির চাকরি করে এত সব ঝামেলা কিভাবে সামলাবে সে? ভাবতে ভাবতেই ঈর্ষা মন্দির দোকান থেকে বাকিতে একটা সিগারেট নিল। সিগারেট আগুন ধরাতে ধরাতে তার আরশির কথা মাথায় এলো। মেয়েটা কাল সারা রাত ঘুমায়নি, আমার জন্যই বসেছিল। কিন্তু গত একটা বছর তাকে আমার জন্য বসেছিল, কিন্তু গত এক বছর তাকে আমি কিছুই দিইনি। প্রয়োজনের বাইরে একটা কথাও বলিনি। নিজেকে এত ছোট মনে হচ্ছে, যেন বেঁচে থাকার কোনো স্বাদই নেই। সিগারেট জুড়ে একটা টান দিয়ে আবার হাঁটতে শুরু করলো। বাসায় ফিরে যাবে সে, আরশির সাথে একটু সময় কাটাবে। বাসার দরজায় কড়া নাড়তে আরশি দরজা খুলে দেয়। চোখগুলো কেমন নির্লিপ্ত হয়ে আছে, চেহারা মলিন হয়ে গেছে। গোসল করে চুল পানি শুকোচ্ছিল আরশি। আরফান রুমে ঢুকে বিছানায় বসে আরশিকে প্রশ্ন করলো, আচ্ছা আরশি, এই অভাবের সংসারে তোমাকে কখনো কিছুই দিতে পারিনি, কখনো কি আমার উপর রাগ হয় না? হঠাৎ এমন কথা বলেছেন কেন? এমনি মনে হলো তাই। না, রাগ হবে কেন? ভালোবাসেন তো। ওতেই চলবে আমার, আর কোনো চাওয়া নেই। আরফান অবাক চোখে তাকিয়ে রইল। ক্ষণকাল কিছু বের হলো না মুখ দিয়ে। কিছুক্ষণ পর আরফান আবার শুধালো, আচ্ছা, আমাকে ভালোবাসো? সন্দেহ আছে? না, তবুও জিজ্ঞেস করলাম। হুম, খুব ভালোবাসি, নিজের চেয়েও বেশি। আরফান কিছু বলল না, আবার তাকিয়ে রইল কিছুক্ষণ। আরশির ফ্যানের নিচের চুলগুলো শুকোচ্ছে। ভেজা চুল আরশিকে পরীর মতো মনে হচ্ছে। কল্পনায় একা পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই অফিসে চলে যায় আরফান।
5 দিন ছুটি কাটিয়ে আজ অফিসে এসেছে। অফিসে ঢোকার পর থেকেই সবাই কেমন জানি নির্লিপ্ত চোখে আরফানকে দেখছে। সবার চোখে একটা মায়া লেগে আছে। এই মায়াবী চোখে সবাই কেন দেখছে সেটা জানে তার। বাবার মৃত্যুর জন্য আজ আমাকে সবাই এভাবে দেখছে। কিছুক্ষণ বসার পরে সেলিমকে দিয়ে আরফানকে ডেস্কে পাঠালো বড় সাহেব। সেলিম অফিসের পিয়ন, কাউকে ডাকতে হলে সেলিম এসে বলে যায়, চা পান দিয়ে যায় বড় সাহেবের টেবিলে। সেলিমের কাজই হচ্ছে বড় সাহেবের ফরমায়েশ শোনা। সেলিম এসে বলে যাওয়ার মিনিট 5 পরেই আমি হাজির হলাম বড় সাহেবের চেম্বারে। আসবো স্যার? বড় সাহেব টেবিল দেখা পত্রিকার চোখে বোলাচ্ছিল, তখনই মাথা তুলে নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ আসুন, বসুন। বলেই কলিং বেলে চেপে সেলিমকে ডাকলেন। 2 কাপ কফির অর্ডার দিয়ে পাঠালেন তাকে। ডেকেছেন স্যার? হ্যাঁ। কেমন আছেন? আপনার বাবা জানাজায় যেতে পারেনি বলে সরি। না স্যার, ঠিক আছে, ভালো আছি। গত পরশু শরীরটা খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, শুনলাম আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। জি স্যার। চিকিৎসা করাতে বিলম্ব হওয়াতে বাঁচানো যায়নি। কথাগুলো বলতে বলতে আরফানের চোখ জোড়া ভিজে যাচ্ছিল। ততক্ষণে সেলিম সাহেব কফি নিয়ে হাজির হলো। তখন বড় সাহেব আরফানকে থামিয়ে বললেন, আচ্ছা নিন, কফি নিন। ওসব এখন আর বলতে হবে না। যদি শরীর ঠিকই মনে হয় তাহলে কাজে লেগে পড়ুন, নইলে আরও 2 দিন বিশ্রাম নিতে পারেন। জি স্যার, শরীর ঠিক আছে, আমি অফিস করব। আচ্ছা। দুজন কফি শেষ হওয়ার পর আরফান তার ডেস্কে এসে বসে আনমনে নিজের জমে থাকা কাজগুলো করছিল সে। কাজের মধ্যে ফোন আসলো আরশির। অপ্রস্তুত হয়ে ফোন রিসিভ করতেই আরফান বলল, হ্যালো। আসসালামু আলাইকুম। শরীরটা ঠিক আছে তো আপনার? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ঠিক আছে। কি করছো তুমি? কিছু না, বসে বসে আপনাকে মিস করি। আচ্ছা শোনেন, বাসায় আসার সময় কিছু বাজার নিয়ে আইসেন, বাসায় কিছু নেই। কথা শোনার পর আরফান আর কথা বাড়ায়নি, আচ্ছা বলে ফোনটা রেখে দেয়। তার পকেটে টাকা কড়ি নেই। অফিসে আসার সময় হেঁটে এসেছেন অফিসে। এখন বাজার নিবে কি করে? মাস শেষ হতে আরও 2 দিন বাকি। অনেকক্ষণ চিন্তা করে কিছুই ভেবে পেল না সে। হুট করেই মাথায় এলো অ্যাকাউন্টেন্ট আরিফ সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নেওয়া যায়। বেতন থেকে বলবে কেটে রাখি দিতে। চিন্তা শেষ, আবার কাজে মনোযোগ দেয় আরফান। অফিস থেকে যাওয়ার সময় আরিফ সাহেবের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার সদাই করে বাসায় বাজার নিয়ে যায়। আরফান হুট করে আকাশের নিচে তাকিয়ে থাকে। আকাশ দেখে, আকাশের কত রং, সাদা নীল, কখনো আবার 7 রঙা। আকাশ কতবার সাজতে পারে, যখন যেমন দরকার হয় সেই রূপ ধারণ করে। কখনো আবার কালো মেঘে ঢাকা পড়ে সব রং। সূর্যের রক্তিম আভা ঈষৎ বাঁকা হয়ে হেলে পড়ে। আকাশের মতো জীবনেরও কত রং বদলাচ্ছে। এক জীবনে আর কত রং দেখতে হবে তাকে। প্রতিদিন জীবন বাঁক নিচ্ছে একভাবে। কখনো টাকার অভাব, আবার কখনো ভালোবাসার অভাব, আবার কখনো ভাবে পূর্ণতা পাচ্ছে না কোনো কিছুই। একদিকে শরীরে, অন্যদিকে প্রয়োজন বেড়ে যাচ্ছে। মা বলতো, নামাজ শেষ করে রোজা গলায়। মধ্যবিত্ত মানুষের সময়গুলো এমন সময় কেটে যায়, একটা বিপদ কেঁদে না উঠতে আরেকটা বিপদে হাতছানি। একটু সুখের মুখ দেখলেই আবারও দুঃখ এসে পিছু টান ধরে। 2 দিন পর বেতন হলো আরফানের। আরিফ সাহেব তার লোনের টাকা শোধ করে আর বেশি টাকা রইল না তার হাতে। এই কয়েকটা টাকা দিয়ে পুরো মাস কিভাবে চলবে, চিন্তায় যেন পিছু ছাড়ছে না। ভেবেছিল বেতনটা হবে, আসলে আরশি কিনে দিবে, ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সেগুলো আর হচ্ছে না। মধ্যবিত্তের শখ আহ্লাদ বলতে কিছুই হতে নেই। সব শখ আহ্লাদ স্বপ্নেতেই মেরে ফেলতে হয়। বাস্তবতা বড্ড কঠিন। কিছু টাকার বাজার নিয়ে বাসায় ফিরল আরফান। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে সে আরশি রান্নাঘর থেকে 2বার উকি দিয়েছে। একবার বলেছে কিছু খাবে? আরফান স্মিত গলায় উত্তর দিল, না, খেতে ইচ্ছে করছে না। আরও কিছু বলল না আরশি। রান্নায় মনোযোগ দিয়েছে সে। আরফান টি টেবিলের থেকে আজকের পত্রিকা হাতে নিয়েই চোখ বোলাচ্ছে। তখনই আচমকা একটা নিউজ তার চোখে পড়ল। শিরোনামটা দেখে আঁতকে উঠল আরফানের হৃদয়। প্রাইভেট কোম্পানি
আশফির 2 মাসের বেতন স্থগিত। শিরোনামটা দেখে আটকে উঠল আরফান। প্রাইভেট কোম্পানি আশফির 2 মাসের বেতন স্থগিত। চোখটা সরাতে পারছে না সে, মাথার ভিতরে সব কেমন যেন তালগোল পাকাচ্ছে। হাতে থাকা খবরের কাগজটা কাঁপছে। বিস্তারিত পড়ার জন্য যতই নিচে যাচ্ছে বিস্মিত হচ্ছে। এত এত ঘটনা ঘটে গেল, কিন্তু আজ অফিসে কেউ কোনো কথা বলতে শুনল না। নাকি ওরা কথা বলেছে আরফান শুনিনি। হতে পারে আরফান ইদানিং অন্য জগতে বসবাস করে, কখন কে কী করে ওসব তার মনে থাকে না। বিস্তারিত পড়তে পড়তে চোখের কোণে জলের বিন্দু জমা হয়েছে। আশফি একটা কোম্পানির নাম, যে কোম্পানিতে আরফান কেরানির চাকরি করে। কোম্পানিতে বেআইনি কিছু পণ্য পাওয়ার কারণে সামনে 2 মাস অফ থাকবে বলে জানিয়েছে। অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। আরশি রান্নাঘর থেকে বলে উঠল, আজ অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় ফিরলেন যে, কোনো মতলব আছে নাকি? আরফান আস্তে আস্তে উত্তর দেয়, না, এমনি শরীরটা ভালো ঠেকছে না। আরশি চোখ দুটো কপালে তুলে আরফানের কাছে চলে আসে হন্তদন্ত হয়ে। কি হয়েছে? আবার জ্বর এসেছে নাকি শরীর দুর্বল? আরে না, কিছু হয়নি, তুমি রান্না শেষ করো। হ্যাঁ আচ্ছা, কিছু কথা বলবো তোমাকে। হ্যাঁ বলুন। আরশি, তুমি খুব কষ্ট পাচ্ছ তাই না? বাল্যমন্দ খাওয়াতে পারি না, পড়াতে পারি না। আপনি এসব কেন বলেন? এসব বললে আমি কিছুই শুনবো না। অন্য কিছু থাকলে বলুন। আগে বলেছি, আপনি আমাকে যেমন রাখেন তেমনভাবে আমি খুশি। আচ্ছা তাহলে শোনো, আমাদের অফিসটা মনে হয় 2 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তোমাকে না জানিয়ে বাবার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লোন নিয়েছিলাম, দেবে পাচ্ছি না, কিভাবে কি করব। ও, আমাকে তো বলতে পারতেন। আমি কি আপনার সংসারে কেউ না? না, আসলে তা না। আমি ওই সময় কিছুই ভাবতে পারিনি। আচ্ছা, যা হওয়ার তাই তো হয়ে গিয়েছে, চিন্তা করবেন না। আমার কাছে কিছু টাকা আছে, ও দিয়ে 2-3 মাস অনায়াসে চলে যাবে। তুমি টাকা কোথায় পেলে? আপনারই টাকা, বিয়ের পর থেকে যা যা টাকা দিতেন হাত খরচের জন্য, তাই। আমার তো খরচ হতো না, সব কিছুই জমিয়েছি। কথাগুলি শুনে আরফানের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকলো। নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার। চোখের পানি আড়াল করে আরফান বলল, আচ্ছা তুমি এইসব টাকা খরচ করনি কেন? আমি তো তোমায় তেমন কোনো খেয়ালই রাখিনি তখন। আরে আমার কোনো খরচ থাকলে তো করব। আচ্ছা, ওসব ভেবে লাভ নেই। আলমারিতে ছোট্ট ঝড়ে টাকা আছে, আপনার যখন লাগবে নিয়ে খরচ করবেন। আরশির এইসব ভালোবাসা দেখে আরফান সম্পূর্ণ ভ্যাবাচেকা খেয়ে গেছে। একটা মানুষ এতটাই খেয়াল রেখেছে, অথচ আমি আমার দায়িত্বই পালন করিনি। অনেক কিছু ভেবে আরশিকে আরফান বলল, ঘুরতে যাবে। তোমাকে নিয়ে তো কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। যাবেন মানে কি? আমি তো সবসময় চাই আপনার সাথে ঘুরতে। আচ্ছা তাহলে তৈরি হয়ে নাও। আচ্ছা। আরফান আর আরশি বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠল। রিকশার হুড তুলে দুজনে শহরের অলিতে গলিতে এগুচ্ছে। গন্তব্যহীন পথে চলতে থাকলো 3 চাকাওয়ালা রিকশা। শহরের কোলাহল ছেড়ে আজ মুক্ত বাতাসে গা ভাসাবে দুজন। বিয়ের পর আরশিকে নিয়ে এটাই আরশির প্রথম বাইরে বের হওয়া। একসাথে কোথাও সময় পার করাটা আরশির একসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। শহর ছেড়ে যখন রিকশা এগোচ্ছিল, তখনই খোলা প্রান্তরে কাশবন দেখে আরশি রিকশা দাঁড় করায় এবং সেখানে নিয়ে যেতে বলে আরফানকে। আরফানও কিছু না বলে রাজি হলো। রিকশা ছেড়ে মুক্ত বিহঙ্গের মতো উড়াল দেয় আরশি। আজ তার মতো করে সে কেউ খুশি না। পৃথিবীর সব আনন্দ যেন উপরওয়ালা আরশিকে ঢেলে দিয়েছেন। একসাথে দুজন অনেকক্ষণ হাঁটার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। বিকেলের প্রান্তর রৌদ্র মিষ্টি আলোতে দুজন যেন মিশে গেছে প্রকৃতির সাথে। রক্তিম পশ্চিমা আকাশে সূর্য হেলে পড়েছে। সন্ধ্যা হবার লগ্ন। আরশি বলল, আমাকে ফুচকা খাওয়াবেন? আরফান একটা মুচকে হাসি দিয়ে বলল, বের হয়েছি যখন তোমাকে খালি মুখে ফিরিয়ে নেব না। আচ্ছা তাহলে চলেন, এখন ফুচকা খাওয়াবেন। আচ্ছা। আরশি এমন ছোট ছোট আবদারগুলো আরফান ভালোই লাগে। আরশি বেশ রোমান্টিক, সব সময় তার চিন্তায় রোমান্টিকতা ঘোরাফেরা করে। আরফান এতটা রোমান্টিক ছিল না, কিন্তু আরশির পাল্লায় পড়ে সেও অনেকটাই
রোমান্টিকতা শিখে গেছে। কাশবনের পাশেই রহমত চাচার একটা ফুচকার দোকান। ওই কাশবনে যারাই আসে রহমত চাচার ফুচকা কেউ না খেয়ে যায় না। এই কথাটা রহমত চাচাই বলেন এই কাশবন কত মানুষের আয় যায়, সকলে আমার চেহারা একবারে দেখা যায়। সবাই তো আইছে, যারাই আইছে এরা বেগুন মানছে আমারে চিনে। কথা শোনাতে শোনাতে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে আরফান। কতক্ষণ হাঁটার জন্য আরশি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত মুখখানা কেমন ম্লান করে তাকিয়ে আছে আরফানের দিকে। চোখ দুটোতে কেমন মায়া মিশে আছে। ঠোঁটের নিচে তিলটা ঘামে ভিজে আছে। এই চেহারাটা দেখলেই কেন যেন আরফানের শুধু আফসোস হয়। কেন গত 1.5 বছর আরশিকে তার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। এইসব ভাবতে ভাবতে রহমত চাচা স্পেশাল ফুচকা তার হাতে দিয়ে বললেন, নেন মামা, একটা ফুচকা খেয়ে 3 যোগ আমার কথা মনে রাখবেন। খাওনের আগেই কইয়া দিলাম। রহমত চাচার কথা শুনে এক চিত্তে হাসি দিল আরশি। ততক্ষণে আরফান মুখে ফুচকা ঢুকিয়ে দিল। ফুচকা খাওয়া শেষ হলে রহমত চাচার বিল পরিশোধ করে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে দুজন। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। পশ্চিমের আকাশে সূর্য অন্ধকার হারিয়ে গেছে। নিস্তব্ধ রাস্তায় শুধু গাড়ির শোষে শব্দ। দুজন তেমন কেউ নেই, সবাই সন্ধ্যার আগেই যাওয়া জায়গা ত্যাগ করেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছিল না আরফান, তাই আরশিকে রাস্তায় দাঁড় করিয়ে একটু সামনে গেল সে। একটা রিক্সা আসছে, সেটা নিয়ে আসার জন্য এগিয়ে গেল। পিছনে আরশি আনমনে হয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে শোষ আওয়াজ করে একটা ট্রাক এসে আরশিকে ধাক্কা দিয়ে চলে গেল। আরশি কিছুই বুঝে উঠতে পারল না, শুধু একটা চিৎকারের আওয়াজ শুনলো আরফান। চিৎকারের শব্দ শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখলো আরশি মাটিতে লুকিয়ে পড়েছে। আরফানের চোখ দুটো আটকা আছে আরশির উপর, পা যেন চলছে না। পৃথিবী থমকে গেছে, চারদিকে অন্ধকার গাঢ় হয়ে আসছে। ফাঁকা জায়গায় হুট করে অনেকগুলো মানুষ ভিড় হয়ে গেছে। ভিড় ঠেলে আরশির কাছে হাঁটু গেড়ে বসে আরফান। মাথা ফেটে রক্ত ঝরছে, সাদা মুখটা লাল হয়ে গেছে তার। কোনো কথা বের হচ্ছিল না আরশির। আরফান বাঁকা হাড় হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ বড় ধরনের কোনো শক খেলে মানুষ কেমন বা নির্বাক হয়ে যায়, তেমন বুকের ভিতরে কেউ যেন পাথর চাপা দিয়ে ধরেছে। সবাই ধরাধরি করে একটা অ্যাম্বুলেন্স তুলেছে আরশিকে। আরশি সিটের পাশে, আরফান বসে আছে। অ্যাম্বুলেন্স চলছে, রাস্তা যেন ফুরোচ্ছে না। আরশির সাদা চামড়া কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। গাঢ় অন্ধকারে রাস্তার সোডিয়াম লাইটগুলো মিটমিট করে জ্বলছে। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটে চলেছে তার গন্তব্যে। এই রাস্তা যেন আর শেষ হবে না, সমাপ্ত।